10 বছরের সংসদ সদস্যের গাড়ি আমদানিতে সোয়া 3,000 কোটি টাকা ছাড়। জুলাই থেকে দিতে হবে 43% কর। এক কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। কোরবানি ঈদের আগে ভোজ্য তেলের দাম বাড়বে না, আশ্বাস প্রতিমন্ত্রী। সরকারি কেনাকাটায় ই টেন্ডারেও দুর্নীতি, কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার, তথ্য ফাঁস করছে প্রকল্প সংশ্লিষ্টরা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত 10 বছরে কর মুক্ত সুবিধায় 500রও বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে 3,300 কোটি টাকা প্রায়। শুল্কমুক্ত এ সুবিধা বাতিল করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে এমপিদের দিতে হবে 43% কর। গত বছরের মে মাসে একটি নতুন জাপানি টয়োটা ল্যান্ড ক্রুইজার আমদানি করেন একজন সংসদ সদস্য। আমদানি মূল্য দেখানো হয় 1,68,00,000 টাকা। 2021 সালের মডেলের গাড়িটিতে মোট শুল্ক কর 826% প্রায়। শুল্ক করের পরিমাণ দাঁড়ায় 14 কোটি টাকা। কিন্তু সংসদ সদস্যের গাড়ি শুল্কমুক্ত হওয়ায় এতে কোনো কর দিতে হয়নি। এনবিআরের হিসেবে 2014 থেকে 23 সালে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের জন্য আনা হয়েছে অন্তত 524টি গাড়ি, যেগুলোর মূল্য দেখানো হয় 398 কোটি টাকা। এসব গাড়ির 450টিতেই কর হার 826%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে 3,300 কোটি টাকা। দাতা সংস্থা আইএমএফ-এর চাপে আয় বাড়ানোর উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে এমপিদের গাড়িতে কর বসাতে চায় সংস্থাটি। মিলেছে প্রধানমন্ত্রীর সম্মতিও। একটা হিসাব করা যেতে পারে যে আজ পর্যন্ত যতজনকে দেয়া হয়েছে তাদের মধ্যে কতজন প্রথমেই কাগজটা পেয়ে ওইটাকে বিক্রি করে দিয়েছেন 1.5-2 কোটি টাকা দিয়ে, কতজন সবচেয়ে দামি গাড়িটা এনে ওইটাকে বিক্রি করে দিয়ে তারপরে একটা নিজের জন্য একটা ছোট গাড়ি কিনে ডিফারেন্সটাকে প্রফিট হিসাবে দেখেছেন, আর কতগুণ রিয়েলি এটা এনে ব্যবহার করছে। এনবিআর কর্মকর্তারা জানান, 25% আমদানি শুল্ক, 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে মোট কর হবে 43%, যদিও বর্তমানে কর 826% পর্যন্ত। এনবিআরের এমন সিদ্ধান্ত সংসদ সদস্যদের অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। ট্যাক্স ফ্রি কোনো জিনিস আলাদা এমপিদের জন্য থাকাই উচিত না। যেটা করা লাগবে এটা হচ্ছে কি এমপিদেরকে বিনা পয়সায় রাষ্ট্র একটা গাড়ি দিবে, এটা কম দামি হোক বা যেভাবেই হোক, এই গাড়ি চড়েই উনি এলাকার জন্য কাজ করবেন। যতদিন 5 বছর থাকবেন উনি এলাকার কাজ করবেন সরকারি গাড়িতে। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি শুরু হয় 1988 সালে এরশাদ সরকারের সময়ে। সংসদে বিত্তবান সদস্যের সংখ্যা বাড়লেও এ সুবিধা বহাল রাখে সব সরকারই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের দাম বাড়লেও কোরবানি ঈদের আগে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে দেশের কিছু সুযোগ সন্ধানী বাজারকে অস্থিতিশীল করে তুলছে, তাই বাজার যেন স্বাভাবিক থাকে সেজন্য নজরদারি বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বাজার মনিটরিং শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, ঈদের আগ পর্যন্ত কোনো আমদানি পণ্যে, বিশেষ করে ভোজ্য তেলের নতুন করে দাম নির্ধারণ করা হবে না। যদি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যায় তাহলে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকার চিন্তা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। এদিকে টিসিবির জন্য 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। প্রতি লিটার 152 টাকা 45 পয়সা দরে এতে খরচ হবে 182 কোটি 40 লাখ টাকা। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব জানান, সরকার 1 কোটি পরিবারকে যে সহায়তা দিচ্ছে তার আওতায় 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে স্থানীয়ভাবে এই তেল কেনা হবে। এছাড়া 10,000 টন মসুর ডাল কেনার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয় 101 কোটি 94 লাখ টাকা।
সরকারি কেনাকাটায় টেন্ডারেও দুর্নীতি হচ্ছে। ঘুরে ফিরে কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠান। টেন্ডারের প্রকলিত মূল্য ফাঁসের মাধ্যমে এ সুযোগ করে দিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। ক্রয় আইনে এই অপরাধ বিভাগীয় ও ফৌজদারি মামলাযোগ্য। এমন বাস্তবতায় আইনটি কার্যকারিতা হারাচ্ছে বলে মনে করে পাবলিক প্রসিকিউটর অথরিটি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি বন্ধে ক্রয় আইনের সংস্কার জরুরি। সরকারি ক্রয়ে দুর্নীতি ও পেশিশক্তির ব্যবহার এড়াতে ই-টেন্ডার চালু করা হয়। নিয়ম অনুযায়ী প্রাক্কলিত মূল্যের 10% পর্যন্ত কম বেশি দরহাকা প্রতিষ্ঠান কাজ পাবে, কিন্তু প্রাক্কলিত দর সিলগালা অবস্থায় গোপন রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ চিত্র উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায়। 2016 সালে প্রাইস ক্যাপ যুক্ত করার পর থেকে ঠিক 10% কম দরদাতা প্রতিষ্ঠানগুলোই বেশি কাজ পাচ্ছে। প্রাক্কলিত দর না জেনে কাজ পাওয়া অসম্ভব, তাই সরকারি নিলামে অংশগ্রহণ কমেছে। গড়ে মাত্র 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়, এক প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে। ম্যাট্রিক্স পদ্ধতিতে বেশি কাজ করা ঠিকাদাররা পাচ্ছে একচেটিয়া সুবিধা। যদি কোনো কারণে আমার প্রাইস ট্রেনের উপরে চলে যায় অথবা ট্রেনের বিলোতে চলে যায়, তাহলে তা আমি বাতিল। এই যে ডেঞ্জারাস অবস্থা, যে টেন্ডারদের মধ্যে এক ধরনের তাড়না তৈরি হলো যে আমাকে যে কোনো মূল্যে এস্টিমেটেড কস্ট জানতে হবে। তো যাই হোক, এইটার এস্টিমেটেড কস্টটা তখন ফাঁস হওয়া শুরু হলো। সরকারি ক্রয় পদ্ধতির দুর্বলতায় 70% প্রকল্প নির্ধারিত সময় ও খরচে শেষ করা যায় না। এজন্য বারবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় সভায় দুর্বলতা চিহ্নিত করে আইন সংস্কারে সুপারিশ যায় মন্ত্রিপরিষদ বিভাগে, কিন্তু কয়েক বছর পার হলেও কোনো অগ্রগতি নেই। ফলে জনগণের করের টাকার বড় অংশ অপচয় হচ্ছে। আমি যে ফিগারটা জানি না, সেই ফিগারটাকে টার্গেট করে যাতে 10% উপরে বা নিচে না হয় প্রায়, সেটা আমি করব কি করে একজন টেন্ডার বিডার? বাংলাদেশে দুঃখজনকভাবে প্রতিযোগিতা নাই, ট্রান্সপারেন্সিও জিরো। সেই জন্যই এখানে রেজাল্ট হচ্ছে যে দুর্নীতি হচ্ছে, অরাজকতা হচ্ছে এবং জিনিসপত্রের দাম বেশি দামে কিনছি আমরা। সরকারি ক্রয় আইন 2006-এর 64-র 3 ও 4 ধারা অনুযায়ী তথ্য ফাঁসের অপরাধে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা যায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাথাপিছু আয় চলতি 2023-24 অর্থ বছরে দাঁড়িয়েছে $2,784 মার্কিন। এই প্রথম 3 লাখ ছাড়িয়েছে টাকার অঙ্কে, যা গত 2022-23 অর্থ বছরে ছিল $2,749। জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিবিএস-এর তথ্য অনুযায়ী এ বছরের প্রথম 7 মাসে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%, যা গত অর্থ বছরের প্রাথমিক হিসেবে ছিল 5.78%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থ বছর বেড়েছে বিনিয়োগ ও সঞ্চয়। জানুয়ারি শেষে বিনিয়োগ বেড়ে হয়েছে 30.98%, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 30.95%। একই সময়ে দেশজ সঞ্চয় বেড়ে দাঁড়িয়েছে 27.61%। চট্টগ্রামে সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি সংস্থার কাছে 127 কোটি টাকারও বেশি বকেয়া কিছুতেই আদায় করা যাচ্ছে না। একাধিক নোটিশের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় করা যাচ্ছে না এই অর্থ। এদিকে বিল অনাদায়ে জ্বালানি কেনার আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু গত 6 মাসে এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে 127,03,98,000 টাকা। এসব সংস্থার মধ্যে রয়েছে পুলিশ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য, রেলওয়ে, কোস্টগার্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক নোটিশ প্রদান ও ধর্নার পর রোববার বিচ্ছিন্নকরণ অভিযানে নামে তারা। 7 ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর সিআরবির। তবে এ বিষয়ে রেলওয়ে কার্যালয়ে গেলে কারো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ বলছে, অনেকে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। নিয়মিত বিল না পাওয়ায় জ্বালানি কেনার আর্থিক সংকট সহ নানা সমস্যায় পড়ছে সংস্থাটি। দক্ষিণাঞ্চল জোনে প্রায় 127 কোটি টাকার মতো বিল জমা আছে। তাদের নোটিশও আছে, কিন্তু যেহেতু সরকারি সংস্থা হয়তো লাইন সব ওইভাবে কাটা যাচ্ছে না,
কিন্তু তারা আন্তরিক, আমরা এই বাজেটটা পাইলে হয়তো তারা আমাদের টাকাটাও দিয়ে দিবে। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে রয়েছে সবচেয়ে বেশি বকেয়া 63 কোটি 95 লাখ টাকা। তারা বলছে বর্তমান মেয়রের আমলেই বকেয়া পড়েছে 25 কোটি টাকা, বাদবাকি বকেয়া আগের। আমাদের মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যে রেগুলার বিলগুলো, এগুলো কিন্তু আমরা নিয়মিত পে করে আসতেছি। এগুলো হয়তো আপনার 2 দিন 3 দিন এরকম হয়তো বকেয়া পড়ে, কিন্তু এগুলো এরকম কোনো বকেয়া নাই। বকেয়া যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক আগের। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গড়ে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 1407 মেগাওয়াট। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। আইসিবি সিকিউরিটিজের বিনিয়োগ সীমা বৃদ্ধির পরও সূচকের পতন ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচক কমেছে 22 পয়েন্টের বেশি। এ সময় প্রায় 60 ভাগের বেশি প্রতিষ্ঠান শেয়ারের দর হারিয়েছে। মঙ্গলবার দিনের শুরুটা ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট, এরপর শুরু হয় পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 22.55 পয়েন্ট। এতে টানা 7 কার্যদিবসে 293 পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান 5371 পয়েন্টে। এছাড়া কমেছে বাকি দুটো সূচকও। ডিএসইতে আজ লেনদেন হয় 591 কোটি 62 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 30 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 60 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 235টির। অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ফার্মা, দ্বিতীয় লাভেলো, তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ইয়াকিন পলিমার, দ্বিতীয় মিথুন নিটিং, তৃতীয় অবস্থানে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 46.82 পয়েন্ট। লেনদেন 7 কোটি 55 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 117 টাকা 75 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 157 টাকা 13 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 134 টাকা 24 পয়সায় বেড়েছে। ভারতীয় রুপির দর বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 31 টাকা 55 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 21 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 385 টাকা 66 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হচ্ছে 25 টাকা 23 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।